আজকে আমরা ম্যালেরিয়াটা কমপ্লিট করলে প্রোটোজোয়া কমপ্লিট হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এরপর আমরা মেটাজোয়ার মধ্যে এন্টার করব। মেটাজোয়াটা একটু বড় আছে, ওখানে লাইফ সাইকেল একটু বেশি। তো ঠিক আছে, আমি প্লাজমোডিয়ামটা আজকে শেষ করে দিচ্ছি, এরপরে সময় পেলে মেটাজোয়ার দিকে এন্টার করব। তাহলে আমরা যেটা জানলাম, ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম স্পিসিস এর মধ্যে বেসিক্যালি আমরা পাঁচটাকে পাই: প্লাজমোডিয়াম ফেলসিপারাম, ভাইবেক্স, ম্যালেরিয়া ওভালি, আর একটা হচ্ছে নোলেসি। ওকে, এর মধ্যে ফেলসিপেরাম এবং ভাইবেক্স এই দুইটাকে বাংলাদেশে পাওয়া যায়। এর মধ্যে ফেলসিপেরামটা বেশি কমন এবং এটাই সব থেকে বেশি ডেঞ্জারাস। ওকে, আচ্ছা, এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, ফেলসিপেরাম, ভাইবেক্স, ম্যালেরি ওভালি। ওকে, এর মধ্যে ফেলসিপেরাম যেটা আছে সেটা আরবিসি। আরবিসি ইমেচিউর থেকে ম্যাচিউর যতগুলো স্টেজের নাম তোমরা জানো। ওকে, ওগুলা প্রত্যেকটা স্টেজকে কিন্তু সে ইনফেক্ট করতে পারে। ওকে, ভাইবেক্স ইনফেক্ট করতে পারে শুধু রেটিকুলোসাইটকে, আর ম্যালেরিয়া এবং ওভালি এই দুইটাই ইনফেক্ট করতে পারে ম্যাচিউর আরবিসি কে। তো সবকিছু মিলায়ে ফেলসিপেরামটাই, সরি, সবকিছু মিলায়ে ফেলসিপেরামটাই, হ্যাঁ শেয়ারটা, আচ্ছা, স্ক্রিনশট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে এখন, পাইছো? হ্যাঁ স্যার, আসছে। ওকে, তাহলে সবকিছু মিলায়ে ফেলসিপেরামটাই সব থেকে খারাপ। ম্যালেরিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফিভার, এবং সেটা যেহেতু ইন কেস অফ প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ওটার মধ্যে ইরেগুলার প্যাটার্ন বলা হলো, দেখা যায় যে নর্মালি 48 ঘন্টার মাথায় গিয়ে জ্বরটা আসে। এখন জ্বর হলো, তারপর 48 ঘন্টার মাথায় গিয়ে জ্বর হবে। ঠিক আছে, মানে 48 ঘন্টা কমপ্লিট করে জ্বরটুকু হবে। তো এই জন্য বলা হয় টার্সিয়ান ম্যালেরিয়া। আর যেটা 72 ঘন্টা কমপ্লিট করে জ্বরটুকু হবে সেটাকে বলা হয় কোয়ার্টার ম্যালেরিয়া। তো তোমরা জানো বেনাইন এবং মেলিগন্যান্ট, এই দুটার মধ্যে মেলিগন্যান্ট খারাপ, ফেলসিপেরাম যেহেতু খারাপ ওই জন্য বলা হচ্ছে এদেরকে মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এরপরে আমি তোমাদেরকে ট্রান্সমিশন লাইফ সাইকেলটুকু পড়াইছি, এটা নতুন করে পড়ানোর কিছু নাই। এবং লাইফ সাইকেলটুকু তুমি যদি জানো তাহলে ওখান থেকে তুমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়ে যাবা, যেমন রিলাপস কি, রিক্রুডেন্স কি। ওকে, সো ম্যালেরিয়ার ফিভার তাদের কি, কোল্ড স্টেজ, হট স্টেজ এবং সোয়েটিং। দ্যাট মিনস কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে। এবং তোমরা যদি এই স্লাইডটুকু দেখো যে ওদের লাইফ সাইকেলে ইরেথ্রোসাইট আরবিসি মেরোজয়েড দ্বারা আক্রান্ত হয়, এবং একসময় মেরোজয়েড গুলা কি করে এত বেশি সংখ্যায় বৃদ্ধি হয় যে আরবিসি ভেঙে যায়, লাইসিস হয়ে যায়। আর আরবিসি ভেঙে যখনই মেরোজয়েড রিলিজ হয় তখনই দেখা যায় জ্বরটুকু আসতেছে। ওকে, এরপরে যেটা পড়েছিলাম এনিমিয়া। ম্যালেরিয়াতে যে অ্যানিমিয়া হয় সেটাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। কারণ এখানে বেসিক্যালি মেন যে জিনিস পয়েন্টটা সেটা হচ্ছে লাইসিস অফ আরবিসি ডিউ টু রিলিজ অফ মেরোজয়েড, মেকানিক্যাল লাইসিস বলা হয়। ওকে, ওই জন্য এক্সামিনাররা জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের অ্যানিমিয়া, তোমরা বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া।
রিল্যাপস রিকুরেন্স পড়াইছি, নোট দিচ্ছি, এখানে আর কিছু পড়ানোর নাই। ডিফারেন্স বিটুইন ফোর ম্যালেরিয়ার প্যারাসাইট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু বেসিক্যালি মনে রাখতে হবে রিং ফর্ম। রিং ফর্মটা মাল্টিপল রিং ফর্ম যদি পাও একটা আরবিসির মধ্যে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারাম। আর সিঙ্গেল রিং ফর্ম যদি পাও, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইবেক্স। গেমেটোসাইট গুলো কিরকম? প্লাজমোডিয়াম ফেলসিপারামের গেমেটোসাইটটা বানানা শেপ, এবং যেটা ভাইবেক্সের গেমেটোসাইট সেটা হচ্ছে স্ফেরিক্যাল। ওকে, এরপরে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখা যায় আরবিসির মধ্যে, সেটা হচ্ছে গিয়ে তুমি মোরার ক্লেফ পাবা প্লাজমোডিয়াম ফেলসিপারামে, শাফনার ডট পাবা প্লাজমোডিয়াম ভাইবেক্সে। আর প্লাজমোডিয়াম ফেলসিপারাম সহ বাকি সবগুলো প্লাজমোডিয়াম স্পিসিসের ক্ষেত্রে এক্সেপ্ট ভাইবেক্স আরবিসি শেপটা নরমাল থাকে, কিন্তু ভাইবেক্সে আরবিসি সাইজটা তুমি এনলার্জ পাবা। ওকে, এই পয়েন্টগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। এরপর আসে প্লাজমোডিয়াম ফেলসিপারাম। প্লাজমোডিয়াম ফেলসিপারাম আমরা এখান থেকে আজকে পড়া শুরু করব। তো প্লাজমোডিয়াম ফেলসিপারামের অনেকগুলো কমপ্লিকেশন আছে, তার মধ্যে পরীক্ষা যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে সেরেব্রাল ম্যালেরিয়া। ওকে, বাকি নামগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো রিটেনের কোশ্চেন আসে। ভাইভাতে সেরেব্রাল ম্যালেরিয়াটা বেশি জিজ্ঞেস করে, আর হাইপোগ্লাইসেমিয়া কেন হয় সেটা একটু জিজ্ঞেস করে থাকে, যদি তুমি সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস পারো। আচ্ছা, সো সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস এটা আমরা একটু পড়তেছি। সো আমরা ওদের লাইফ সাইকেলে দেখলাম যে প্লাজমোডিয়ামের যে মেরোজয়েড ফর্মটুকু আছে সেটা আরবিসি কে ইনফেক্ট করে। ইনফেক্ট করার পরে এই প্লাজমোডিয়াম করে কি, মেরোজয়েডটা ইনফেক্ট করে, এর মধ্যে রিং ফর্ম পাবা, মোট কথা একটা ম্যাচিউর প্লাজমোডিয়াম তুমি পাচ্ছ। ওকে, সো প্লাজমোডিয়াম যেটা আছে সে কিন্তু একটা স্পেশাল প্রোটিন তৈরি করে, নিজে একটা প্রোটিন তৈরি করে। ওই প্রোটিনের নাম হচ্ছে PFEMP1, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1। PFEMP1 এটা ফুল ফর্ম জানতে হবে, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1। ওকে, তাহলে সে একটা স্পেশাল প্রোটিন তৈরি করলো which is expressed on the surface of infected rat cell. Membrane protuberance appear on the surface of erythrocyte known as knob, which is sticky. This sticky knob mediate adhesion to the endothelial cell of the capillary wall in brain, kidney, liver, gut, and lungs. This event known as cytoadherence. আমি বুঝাই দিচ্ছি, লেখাগুলো পড়ে নাও। This Plasmodium falciparum infected RBC may also adhere to uninfected RBC to form rosette. এটা একটা নতুন শব্দ শিখলা, rosette. Due to plugging of brain capillary by the rosette of sequestered parasitized RBC, leading to vascular occlusion and cerebral anoxia, develop serious complications like confusion, coma, or may lead to death. তাহলে এখানে দেখো, এখানে কথাটা কি, প্লাজমোডিয়াম একটা প্রোটিন তৈরি করে, সে প্রোটিনের নাম PFEMP1, প্লাজমোডিয়াম ফেলসিপারাম ইরেথ্রোসাইট মেমব্রেন প্রোটিন 1। ওকে, সো এই প্রোটিনটা কারণে আরবিসি গুলা কি হয়ে যায়, আঠালো আঠালো হয়ে যায়, স্টিকি হয়ে যায়। আঠালো হওয়ার কারণে কি হয়, তারা এই যে বিভিন্ন ক্যাপিলারি আছে, ক্যাপিলারি ওয়ালের সাথে তারা লেগে যায়। ওকে, তো ক্যাপিলারি ব্রেন, কিডনি, লিভার, গাট, লাংস, বিশেষ করে ব্রেনের ক্যাপিলারি, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। ব্রেনের ব্লাড সার্কুলেশন তো তোমার বজায় থাকতেই হবে। ওকে, তো এখন যেটা হচ্ছে আরবিসি গুলো যেহেতু আঠালো হয়ে যাচ্ছে, তারা ক্যাপিলারি ওয়ালের সাথে লেগে যাচ্ছে, এবং ওই আঠালো আরবিসির সাথে আরো যেগুলা আনইনফেক্টেড আরবিসি সেগুলোও লেগে যায়। যে ইনফেক্টেড আরবিসি ছিল সেটা কি হয়ে গেল, PFEMP1 এর কারণে তারা আঠালো হয়ে গেল। আঠালো হওয়ার কারণে তারা ক্যাপিলারির গায়ে লেগে গেল,
এবং যেসব আনইনফেক্টেড আরবিসি ছিল সেগুলা ওই আঠালো আরবিসির গায়ে লেগে গেল। তা একটার সাথে একটা লেগে গিয়ে তারা কি করে, তারা ক্যাপিলারিকে অক্লুড করে, ক্যাপিলারিকে তারা অক্লুড করে। এখানে দেখো তারা ক্যাপিলারিকে কি করে দিচ্ছে, অক্লুড করে দিচ্ছে, ঠিক আছে, এই জায়গাগুলো তারা ব্লক করে দিচ্ছে। ওকে, যার কারণে ব্লাড সার্কুলেশনটা, এই যে ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। আর তারা এই যে একটা আরবিসির সাথে আরেকটা আরবিসি লেগে গেল, হ্যাঁ, যার কারণে তাদের একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয় যেটা অনেকটা গোলাপ ফুলের মতো। ওকে, এই জন্য বলা হচ্ছে রোজেট। ওকে, তাহলে এখানে কি হলো, প্লাজমোডিয়াম একটা PFEMP1 নামে প্রোটিন তৈরি করলো, যে প্রোটিনের কারণে আরবিসি গুলো আঠালো হয়ে গেল। আঠালো হয়ে যাওয়ার কারণে তারা ক্যাপিলারি ওয়াল এদের মধ্যে লেগে গেল, বাইন্ড করে ফেললো। এবং যেসব আরবিসি গুলা আনইনফেক্টেড, ইনফেকশন হয় নাই প্লাজমোডিয়াম দ্বারা, সেগুলো কি করলো, ওইগুলার সাথে আঠালো আরবিসির সাথে বাইন্ড করে ফেললো। তাহলে সবগুলো মিলে কি হলো, একটা রোজেট ফর্মেশন হয়। আর এই রোজেট করে কি, ভেসেলকে অক্লুড করে দেয়। ওকে, অক্লুড করে দিচ্ছে, দেখছো, যার কারণে ব্লাড ফ্লো টুকু বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং ব্রেনের মধ্যে যদি তোমার ব্লাড ফ্লো না থাকে, ওকে, কমে যায়, তাহলে তোমার নানাবিধ কমপ্লিকেশন ক্রিয়েট হয়, লাইক কনফিউশন, কমা, অর মে লিডস টু ডেথ। ওকে, তাহলে এই যে অনেক সময় আমাদের ইয়ার মধ্যে, রিটেনের মধ্যে কোয়েশ্চেন আসে, রাঙামাটি বা খাগড়াছড়ি রিজিয়ন থেকে একজন মানুষ অজ্ঞান হয়ে আসলো, তার জ্বর ছিল। ওকে, তোমার তোমার প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে, এরকম একটা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো দেখালাম এটা তোমাদেরকে আমি নোটে প্রোভাইড করছি, এবং এটা রিটেনে প্রায় আসে। ঠিক আছে, সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিসটা সবাইকে জানতে হবে। ওকে, এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো সমস্যা আছে? না স্যার। হুম, ঠিক আছে। এরপরে আছে ব্ল্যাক ওয়াটার ফিভার, এগুলো তোমাদেরকে খুব একটা জিজ্ঞেস করে না। তো এখানে ব্ল্যাক ওয়াটার ফিভার সম্পর্কে একটু হালকা ভাবে বলে রাখি, যে আরবিসি যেহেতু ব্রেকডাউন হয়, তখন কি হয়, হিমোগ্লোবিন গুলো আরবিসি থেকে বের হয়ে যায় এবং তারা ইউরিন দিয়ে পাস করে। তো ওই সময় ইউরিনটা অনেকটা ব্ল্যাকিশ কালার হয়ে যায়, ইউরিনটা ব্ল্যাকিশ কালার হয়ে যায়। ঠিক আছে, এই কন্ডিশনটাকে বলা হয় ব্ল্যাক ওয়াটার ফিভার। ওকে, দেখো ইউরিন গুলো দেখো ব্ল্যাক কালার হয়ে গেছে, হ্যাঁ, তো এটাকে এই জন্য বলা হয় ব্ল্যাক ওয়াটার ফিভার। তো এগুলো তোমাদেরকে খুব একটা জিজ্ঞেস করে না, আমি নোটে প্রোভাইড করছি, এটা রিডিং করে নেবা। অ্যালজিন ম্যালেরিয়া, সেপ্টিসেমিক ম্যালেরিয়া সেম, তোমাদেরকে ওগুলো খুব একটা জিজ্ঞেস করবে না, এগুলো পড়ে নেবা। এরপরে আসো হাইপোগ্লাইসেমিয়া, পরীক্ষা এটা জিজ্ঞেস করা হয়, ম্যালেরিয়াতে হাইপোগ্লাইসেমিয়া কেন হবে। একটা হচ্ছে গিয়ে ডিউ টু ইনক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দ্য প্যারাসাইট। এই পয়েন্টটুকু তোমরা ভাইভাতে বলবা, ভাইভাতে বেশি কথা বলার দরকার হয় না, বেসিক পয়েন্টটা বলবা, এক্সামিনার খুশি হয়ে যাবে। So due to increased glucose utilization by the parasite, তাহলে প্যারাসাইট নিজেই, প্লাজমোডিয়াম নিজেই গ্লুকোজ ইউটিলাইজ করে, এক নম্বর পয়েন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে তো ডিউ টু ট্রিটমেন্ট উইথ কুইনিন। কুইনিন, এখানে একটু বানানটা ভুল হচ্ছে জায়গায়, কুইনিন, কুইনিনের নাম তোমরা সকলে শুনছো। ওকে, সো এই কুইনিনটা কি করে, কুইনিন এবং কুইনিডিন নামে দুইটা ড্রাগ আছে যেগুলো আমরা ম্যালেরিয়ার ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয়। ওইটা করে কি, তোমাদের প্যানক্রিয়াস যেটা আছে, প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেশন দেয়। ওকে, যার কারণে ইনসুলিনের প্রোডাকশনটুকু বেড়ে যায়, এবং তোমরা সকলেই জানো ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল কমায় দেয়। ওকে, তাহলে তোমরা দুইটা পয়েন্ট আনসার করবা, একটা হচ্ছে প্যারাসাইট নিজেই গ্লুকোজ কনজিউম করে, আর দুই নম্বরে হচ্ছে গিয়ে কুইনিন দেওয়ার কারণে প্যানক্রিয়াটিক বিটা সেল স্টিমুলেটেড হয়, বেশি পরিমাণ ইনসুলিন তৈরি করে, এবং ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল কমায় দেয়। ওকে, এই দুইটা পয়েন্ট মনে রাখবা।
আচ্ছা, এরপরে আরেকটা আছে, এটা তোমাদের দরকার নাই, এটা আমি আর পড়াবো না, এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে না। হাইপার রিয়েক্টিভ ম্যালেরিয়া স্প্লিনোমেগালি, এটা তোমাদের দরকার নাই। জেনেটিক ফ্যাক্টর, এটাও তোমাদের দরকার নাই, এগুলো এমবিবিএস এর জন্য। ল্যাব ডায়াগনোসিস অফ ম্যালেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ল্যাব ডায়াগনোসিস তুমি কিভাবে করবা? এখানে 1 এবং 2 নম্বর পয়েন্ট, এই দুইটা পয়েন্টই তোমাদেরকে বেসিক্যালি মনে রাখতে হবে। বাকিগুলো রিটেনের জন্য দেওয়া থাকলো, কিন্তু ভাইবার জন্য মাইক্রোস্কোপিক ডিটেকশন অফ প্যারাসাইট ইন স্টেন পেরিফেরাল ব্লাড ফিল্ম, থিক ফিল্ম, থিন ফিল্ম, এবং ডিটেকশন অফ ম্যালেরিয়াল অ্যান্টিজেন বাই ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। ঠিক আছে, 1 এবং 2 নম্বর, এই দুইটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামিনার এই দুইটাই শুনতে চাই। বাকি যে 3, 4, 5 দেখতেছো, এগুলা রিটেনের জন্য। ওকে, সো আসো, আমরা যেহেতু মাইক্রোবায়োলজিস্ট, আমাদেরকে মাইক্রোস্কোপি করতে হয়, মাইক্রোস্কোপি করে আমরা কি পাই, কি দেখি। দেখো, আমরা ব্যাকটেরিয়া যখন স্টেন করি তখন আমরা গ্রাম স্টেন এবং ইন কেস অফ অ্যাসিড ফাস্ট বেসিলাই জেডএন স্টেন ইউজ করি। ওকে, সো প্যারাসাইটোলজিতে আমরা বেসিক্যালি যে স্টেনটা ইউজ করি সেটার নাম হচ্ছে জিমসা স্টেন। এই যে দেখতেছো জিমসা স্টেন, প্যারাসাইট গুলোর জন্য আমরা যে স্টেনটা ইউজ করি সেটা বেসিক্যালি জিমসা স্টেন। তার পাশাপাশি লিশম্যান স্টেন ইউজ করা হয়। তাহলে প্যারাসাইটোলজির জন্য তোমরা দুইটা স্টেনের নাম শিখবা, একটা হচ্ছে জিমসা স্টেন আর একটা হচ্ছে লিশম্যান স্টেন। ওকে, সো এই দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার একটা স্লাইড, তোমরা ব্লাড স্লাইড সকলে দেখছো। তোমরা সম্ভবত ব্লাড গ্রুপিং তোমরা কিসে করতে, এরকম স্লাইডে করতে না, ফিজিওলজিতে? জি স্যার, আমাদের আপনাদের গ্লাস চারকোনা গ্লাস দিত, ওখানে করতাম। চার কোনা, আচ্ছা, চার কোনা দিত, হ্যাঁ। গ্লাস ল্যাব, গ্লাস এই ল্যাব। ব্লাড, আচ্ছা, এগুলো গ্লাস স্লাইড, এগুলো গ্লাস স্লাইড, ব্লাড গ্রুপিং, এগুলো তো করা হইতো, আমরা তো এগুলোতেই করতাম। ঠিক আছে, জি স্যার, এগুলোতে তো এমনিতে করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে স্টেন গুলা করি, এই দেখো এখানে আমরা কাঁচা রক্ত, ঠিক আছে, 1 ফোঁটা ব্লাড নেওয়া হলো, যেটা একটু ঘন সেটাকে বলা হচ্ছে থিক, আর যেটাকে পাতলা আমরা স্প্রিডার দিয়ে স্প্রিড করছি সেটা হচ্ছে গিয়ে থিন। ওকে, তাহলে থিক এবং থিন এগুলো কিন্তু স্টেন করা হয় না, এগুলো কিন্তু একদম কাঁচা। ওকে, তাহলে এখন দেখো, এই যেটা থিক যেটা বানালাম সেটাতে আমরা জিমসা স্টেন করি। ওকে, আর যেটা থিন আছে সেটার মধ্যে আমরা লিশম্যান স্টেন করি। ওকে, স্টেন মানে কি, জাস্ট কালার করে দেওয়া আর কি। এই যে রক্ত, কাঁচা রক্ত যেটা আছে, এটা শুকায় যাওয়ার পরে এটাকে একটু কালার করে দেওয়া। ওকে, তাহলে থিক ফিল্ম এবং থিন ফিল্ম দুইটা কেন করলাম? কারণ এখানে দুইটা দুইটা ভিন্ন রকম পারপোজ আছে। থিক ফিল্ম করলাম এবং তার মধ্যে জিমসা স্টেন করলাম, ওখানে তুমি মাইক্রোস্কোপিক্যালি যদি দেখো, ওখানে তুমি প্রেজেন্স অফ প্যারাসাইট পাবা। যদি মানুষ আক্ষরিক অর্থে হয় তাহলে তুমি প্রেজেন্স অফ প্যারাসাইট প্লাজমোডিয়ামকে তুমি পাবা, কিন্তু তুমি বলতে পারবা না ইন কেস অফ থিক ফিল্ম যেটা কি ফেলসিপারাম না ভাইবেক্স না ম্যালেরি না ওভালি। ওকে, তাহলে থিক ফিল্মের উদ্দেশ্য কি? ডিটেক্ট প্রেজেন্স অফ প্যারাসাইট। ওকে, আর থিন ফিল্মের উদ্দেশ্য কি? ডিটেকশন অফ স্পিসিস। এই থিন ফিল্মে তুমি যখন দেখবা তখন তুমি বলতে পারবা এটা প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, এটা প্লাজমোডিয়াম ভাইবেক্স, এটা ম্যালেরি, এটা ওভালি। ওকে, তো আমাদের দেশে তো প্লাজমোডিয়াম ফেলসিপেরাম এবং ভাইবেক্সি কমন। ওকে, তাহলে ওই দুইটার আইডেন্টিফাইং ফিচার তুমি যদি জানো তাহলে তোমাকে ডায়াগনোসিসটা অনেক ইজি হয়ে যায়। ওকে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে থিক ফিল্ম কেন করবা, থিন ফিল্ম কেন করবা। থিক ফিল্ম আমি জিমসা স্টেন করব এবং ফর দ্য ডিটেকশন, ফর দ্য প্রেজেন্স অফ প্যারাসাইট, এন্ড থিন ফিল্ম ফর ডিটেকশন অফ স্পিসিস। ওকে, এটা হচ্ছে একটা থিক ফিল্ম। ওকে, থিক ফিল্মের মধ্যে দেখো অনেক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে প্যারাসাইট, ডাইরেক্টলি আমরা প্যারাসাইট গুলো দেখতে পারি।
আর এটা হচ্ছে থিন ফিল্ম, এটা হচ্ছে থিন ফিল্ম, এগুলো হচ্ছে আরবিসি, আরবিসির মধ্যে প্যারাসাইট, রিং ফর্ম। এই যে দেখতেছো এগুলো হচ্ছে গিয়ে সব রিং ফর্ম। আর এই দেখো গ্যামেটোসাইট, বানানা শেপ গ্যামেটোসাইট। ওকে, এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এই যে এই ফিল্মটা দেখে তুমি কি বলতে পারবা এগুলো কি প্লাজমোডিয়াম ফেলসিপেরাম নাকি ভাইভেক্স? কে বলতে পারবা বলো? স্যার এটা রিং গুলো দেখে। রিং গুলা দেখলা, হ্যাঁ। এখন এই ধরনের রিং ফর্ম তো প্লাজমোডিয়াম ফেলসিপেরামেও থাকে, ভাইভেক্সও থাকে। তুমি যখন স্যার এই যে প্লাজমোডিয়াম, নাম্বার দেখে বলতে দুইটা পারবো। থাকে, মোর দেন ওয়ান থাকে রিং গুলো। ভেরি গুড ভেরি গুড, আমরা এটাই জানতে চাই। এখানে রিং ফর্ম দেখো, দেখছো এই যে একটা আরবিসির মধ্যে তুমি দুইটা রিং ফর্ম পাইলা। ওকে, তাহলে তুমি বলতে পারবা দিস ইজ প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ইনফেকশন। ঠিক আছে, কিন্তু ভাইভেক্স এর ক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র একটা আরবিসির মধ্যে একটাই রিং, কখনো তুমি একটা আরবিসির মধ্যে দুইটা রিং পাবা না। ওকে, তাহলে মাইক্রোস্কোপের আন্ডারে আমি দেখে কিন্তু বলে দিতে পারতেছি যে এটা প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। ওকে, আর এর পাশাপাশি তুমি যদি গ্যামেটোসাইট পেয়ে যাও তাহলে তার কথাই নাই। গ্যামেটোসাইট আসলে বেশি পরিমাণে পাওয়া যায় না। হ্যাঁ, সো এটা দেখে আমরা বলতে পারতেছি দিস ইজ প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ইনফেকশন। ঠিক আছে, তারপরে আগে চট্টগ্রাম শহরে তো অহরহ পাওয়া যেত, এখন আসলে আমরা এত বেশি পাই না। হ্যাঁ, আগে রাঙামাটি খাগড়াছড়ি রিজিয়নে অহরহ পাওয়া যেত, এখন অনেক কমে আসছে ম্যালেরিয়ার ইনসিডেন্স। এরপরে আসো অ্যান্টিজেন ডিটেকশন বাই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, তো মাইক্রোস্কোপিক্যালি তুমি অনেক সময় যদি তোমার এই স্লাইড প্রিপারেশন ঠিক না হয়, হ্যাঁ, অনেকে এই যে স্লাইড দেখতেছো এটা আসলে সবাই বানাতে পারে না ঠিকঠাক মতো, তো যার কারণে তুমি এগুলো মিস করে যেতে পারো। আমরা যখন মাইক্রোস্কোপি করি তো সেক্ষেত্রে আমরা এগুলো মিস করে যেতে পারি যদি স্টেনটা ভালো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমান যে প্রযুক্তিটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। ওখানে আমরা প্লাজমোডিয়ামের দুইটা অ্যান্টিজেনকে ডিটেকশন করি, দুইটা অ্যান্টিজেনকে ডিটেকশন করি এবং টেস্টটা 15 মিনিটের মধ্যেই তোমাকে রেজাল্ট বলে দেবে। জাস্ট 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে রেজাল্টটা বলে দেবে। তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে জানতে পারবা যে তোমার ম্যালেরিয়া হয়েছে কি হয় নাই। ওকে, তো এখানে আমরা দুইটার অ্যান্টিজেনকে ডিটেকশন করি। এই দুইটা অ্যান্টিজেনের নাম পরীক্ষায় এক্সামিনার জিজ্ঞাসা করে। একটার নাম হচ্ছে প্যারাসাইট ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম স্পেসিফিক হিস্টিডিন রিচ প্রোটিন 2। এই দুইটা নাম সবাইকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। যে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করে আমরা দুইটা প্রোটিনকে ডিটেকশন করি। একটা প্রোটিনের নাম হচ্ছে প্যারাসাইট ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, আরেকটা হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম স্পেসিফিক হিস্টিডিন রিচ প্রোটিন 2। পুরো নামটুকু জানতে হবে। ওকে, সো এই যে দেখতেছো এটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, স্ট্রিপ টেস্ট। ওকে, সো এইখানের মধ্যে তুমি যে জাস্ট এই পোর্শনের মধ্যে ব্লাড দেওয়া হয়। হ্যাঁ, কিছু মানে এগুলোকে বলা হয় ওয়েল, ওয়েল মানে হচ্ছে কুয়া। ওকে, সো এইখানের মধ্যে 1 ফোঁটা রক্ত দেওয়া হয় এবং আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করি। ওকে, যদি একটা দাগ আসে এখানের মধ্যে, একটা দাগ আসা মানে এই স্ট্রিপটুকু ঠিক আছে। ঠিক আছে, একটা দাগ আসা মানে স্ট্রিপটুকু ঠিক আছে, এটা নষ্ট জিনিস না, এটা ভালো জিনিস। ওকে, এরপরে আরো দুইটা দাগ আসে। ঠিক আছে, এই দুইটা দাগ, এই দুইটাই হচ্ছে কি আমাদের টেস্ট আইডেন্টিফিকেশনের জন্য লাগে। ওকে, মোট কথা তুমি কিছু এখানে আলাদা কিছু দাগ পাবা। ওকে, এই দাগগুলা দেখে আমরা আইডেন্টিফাই করি যে এই পার্সনটা প্লাজমোডিয়াম দ্বারা আক্রান্ত হয়েছে কি হয় নাই। ওকে, তোমরা অনেকে ইউরিন স্ট্রিপ টেস্ট ফর প্রেগন্যান্সি, এই যে গর্ভবতী মহিলারা যে আসলে গর্ভধারণ করছে কিনা ওইটাও কিন্তু এই মেথডে কিন্তু
দেখা হয়। এখানে ব্লাডের জায়গায় জাস্ট ইউরিন দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে এই যে স্ট্রিপের মধ্যে যে লাইনগুলো আসছে, লাইনগুলো দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই মানুষটা প্লাজমোডিয়াম দ্বারা আক্রান্ত নাকি আক্রান্ত না। ওকে, সো এখানে যেটা আছে ঠিক আছে, শেয়ার করবো আবার জি স্যার, নাকি আরেকটু ওয়েট করবো? এখন তো কোশ্চেন। শুরু করতেন স্যার, 45 হয়ে গেছে টাইম। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছিলাম, এই যে প্যারাসাইট ল্যাকটিক ডিহাইড্রোজেনেস যেটা, সেটা প্লাজমোডিয়ামে সবগুলা স্পিসিসের মধ্যে প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে তুমি আইসিটি করে প্যারাসাইট ল্যাকটিক ডিহাইড্রোজেনেস, ওটার জন্য একটা আলাদা এখানে দাগ আছে, বুঝছো? শুধু তুমি যদি সেটা পাও, সেক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারতেছো না এটা কোন স্পিসিস। কিন্তু এর পাশাপাশি প্লাজমোডিয়াম ফেলসিপারাম স্পেসিফিক হিস্টিডিন রিচ প্রোটিন 2, সেটা যদি পাওয়া যায় তাহলে তুমি স্পেসিফিক ভাবে বলতে পারবা যে ওই ম্যালেরিয়াটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম দ্বারা হয়েছে। ওকে, তার প্যারাসাইট ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ সবগুলো স্পিসিসের মধ্যে প্রেজেন্ট থাকে, কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারাম স্পেসিফিক হিস্টিডিন রিচ প্রোটিন 2 শুধুমাত্র প্লাজমোডিয়াম ফেলসিপারামের মধ্যেই প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে এটা এটা দেখে তুমি কিন্তু ডাইরেক্টলি বলে ফেলতে পারতেছো ওই মানুষটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম দ্বারাই আক্রান্ত। ওকে, তাহলে বেসিক্যালি এই দুইটা পয়েন্টই তোমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে, বাকিটা রিটেনের জন্য যেভাবে নোটে দিচ্ছি এটা শিখে নেবা। ওকে, সো আজকে আমাদের প্লাজমোডিয়ামটুকু কমপ্লিট। তাহলে আমরা যদি সামারি করি,
সামারির মধ্যে দেখো 4 স্পিসিস কজ ম্যালেরিয়া ইন হিউম্যান, নেমলি প্লাজমোডিয়াম ফেলসিপারাম, ভাইবেক্স, ম্যালেরি, ওভালি। ওকে, এর পাশাপাশি হচ্ছে গিয়ে নোলেসি। All of them are transmitted by biting of female Anopheles mosquito. Life cycle is completed within 2 hosts. Asexually in men, তাহলে man হচ্ছে intermediate host, and sexually in mosquito, তাহলে mosquito definitive host. ম্যালেরিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফিভার। Fever correspond with lysis of infected RBCs. Cause of fever might be product of hemolysis, interleukin 1, 10 and tumor necrosis factor. এটা খুব একটা জিজ্ঞেস করবে না, জানানোর জন্য। Intermittent fever with chill and rigor is the key manifestation, along with anemia and hepatosplenomegaly are observed signs. তবে আমরা hepatosplenomegaly ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই না, এটা একটা রেয়ার কজ হিসেবে পাই। Cerebral malaria, algid malaria, hypoglycemia, septicemic malaria, black water fever are life-threatening complication of severe falciparum malaria. Other malaria produce febrile morbidity. Definitive diagnosis is made by detection of any form of malarial parasite in peripheral blood film. In absence of malarial parasite in peripheral blood film, antibody or antigen detection is done. Okay, তাহলে যেটা বললাম যে অ্যান্টিজেন টেস্ট বাই ইমিউনোক্রোমাটোগ্রাফিক মেথড, সেটাই আমরা করে থাকি। ওখানে আমরা দুইটা অ্যান্টিজেন পাই, প্যারাসাইট ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ আর একটা প্লাজমোডিয়াম ফেলসিপারাম স্পেসিফিক হিস্টিডিন রিচ প্রোটিন 2। ওকে, তাহলে আজকে আমাদের ম্যালেরিয়াটুকু কমপ্লিট। আমরা তোমাদের প্রোটোজোয়াটুকু কমপ্লিট করে দিলাম। এই ম্যালেরিয়া থেকে বেশ কিছু কোয়েশ্চেন তোমরা পাবা, আর তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, তোমাদেরকে কিন্তু আমি স্লাইডে প্রথম দিকে দেখাইছিলাম যে এটা কিভাবে ছড়াই বাই বাইট অফ ফিমেল অ্যানিফেলিস মসকিটো। আরো একভাবে তারা ছড়াতে পারে, একজন মানুষের থেকে অন্য মানুষের কাছে যেতে পারে, সেটা কিভাবে বলতে পারবা? স্যার ব্লাড ট্রান্সফিউশন। ভেরি গুড, ব্লাড ট্রান্সফিউশন। তাহলে মশার কামড় ছাড়াও ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, তুমি যদি ঠিকমতো স্ক্রিনিং না করো, স্ক্রিনিং যদি ঠিকঠাক মতো করা না হয়, তাহলে ডোনারের ব্লাড থেকে রিসিপিয়েন্টের কাছে চলে যেতে পারে। তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন ন্যাচারালি ইনডিউস ম্যালেরিয়া এন্ড ব্লাড ট্রান্সফিউশন ইনডিউস ম্যালেরিয়া। Difference between naturally induced malaria and blood transfusion induced malaria, এটা লিখে নাও, এটা খুঁজে বের করবা, বের করে পরবর্তী ক্লাসে আমাকে জানাবা। ওকে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু করে তোমাদের মেটাজোয়াটা স্টার্ট করে দিচ্ছি। 5 মিনিট পড়াবো, এরপরে পার্সেন্টেজ নিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখো, আমাদের স্লাইড শো আসতেছে না, আচ্ছা অসুবিধা নেই। দেখো, মেটাজোয়া হচ্ছে গিয়ে বহুকোষী, আর প্রোটোজোয়া হচ্ছে গিয়ে এককোষী।
তো মেটাজোয়ার আরেকটা নাম হচ্ছে গিয়ে হেলমিনথস। ওকে, সো হেলমিনথস যেটা আছে তার গ্রিক ফর্ম হচ্ছে গিয়ে ওয়ার্ম, মানে হেলমিনথস একটা গ্রিক শব্দ যার মিনিং হচ্ছে গিয়ে ওয়ার্ম। ওকে, এবং দে আর ইউক্যারিওটিক, দে আর ইউক্যারিওটিক। সো এই যে হেলমিনথস গুলো আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, প্লাটিহেলমিনথস এন্ড নেমাথেলমিনথস। ওকে, সো প্লাটিহেলমিনথস এর আন্ডারে থাকে সিস্টোট এবং ট্রেমাটোড, আর নেমাথেলমিনথস সেটার আন্ডারে অনেকগুলো প্যারাসাইট আছে। নেমাথেলমিনথস এর আরেকটার নাম হচ্ছে গিয়ে নেমাটোড। ওকে, তাহলে সিস্টোট ট্রেমাটোড পেলা প্লাটিহেলমিনথস এর আন্ডারে, আর নেমাথেলমিনথস এর আরেকটা নাম হচ্ছে গিয়ে নেমাটোড। ওকে, সো নেমাটোডের আন্ডারে অনেকগুলা কিন্তু প্যারাসাইট আছে, অনেকগুলা মেটাজোয়া আছে, এবং এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখন দেখো বেসিক ডিফারেন্স বিটুইন সিস্টোট, ট্রেমাটোড এন্ড নেমাটোড। এই ডিফারেন্সটুকু পরীক্ষায় আসে, তো আসলে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা বুঝতেছি না আমি। দেখা যাচ্ছে লেখাগুলা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই দেখো সিস্টোট, ট্রেমাটোড এবং নেমাটোড, এদের মধ্যে বেসিক ডিফারেন্স গুলা তোমাদের রিটেন পরীক্ষায় প্রায় আসে, ভাইভাতে প্রায় জিজ্ঞেস করে। ওকে, তাহলে দেখো সিস্টোট, সিস্টোটের ক্যারেক্টারিস্টিক গুলো আমরা আগে পড়ি। শেপ হচ্ছে গিয়ে টেপ লাইক সেগমেন্টেড টেপ, এই যে আমরা স্কচ টেপ লাগাই না চারটা স্কচ টেপ, ওইরকম টেপ লাইক এন্ড সেগমেন্টেড। এই দেখো টেপ লাইক এবং সেগমেন্টেড, এই বিভিন্ন বিভিন্ন সেপ্টামে বিভক্ত। ওকে, বিভিন্ন সেপ্টামে তারা বিভক্ত। তারপরে মাথা, হেড এন্ড সাকার প্রেজেন্ট, সাম হ্যাভ অ্যাটাচ হুক, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো তোমাদেরকে সবাইকে মুখস্থ করতে হবে। এলিমেন্টারি ক্যানাল অ্যাবসেন্ট, body cavity absent but inside is filled with spongy undifferentiated mesenchymatous cell, in the midst of which lie the viscera. Sex not separated, hermaphrodite, that means তাদের সেক্সটুকু সেপারেটেড না, ওই একটাই প্যারাসাইট, ওইটাই ছেলে ওইটাই মেয়ে। তাহলে এই যে বেসিক 1 2 3 4 5, প্রথম 5টা পয়েন্ট মনে রাখতে হবে। ওকে, এরপরে আসে ট্রিমাটোড। It is leaf-like unsegmented. It is leaf-like পাতার মতো unsegmented. Suckers are present but no hook. Alimentary canal present but incomplete. No anus. এই alimentary canalটা ভালো করে মনে রাখতে হবে। Body cavity same as cystod আর sex এটাও বললো কি not separated except cystosoma. ট্রেমাটোডসের মধ্যে আমরা তিনটা নাম শিখেছি, সিস্টোসোমা স্পিসিস, ফেসিওলো হেপাটিকা এবং ফেসিওলপসিস বাস্কি। ওকে, তাহলে এখানে দেখলা এলিমেন্টারি ক্যানালটা বিশেষ করে মনে রাখতে হবে, শেপটা মনে রাখতে হবে, আরেকটা হচ্ছে সেক্স, এই তিনটা পয়েন্ট বেশি করে মনে রাখতে হবে। নিমাটোড, নিমাটোড কিন্তু ওই দুইটার তুলনায় কিছুটা আধুনিক। এদের শেপ কি elongated or cylindrical, elongated or cylindrical. Hooks and sucker absent, well developed buccal capsule with teeth or cutting plates seen in some species. ওদের elementary canalটা কিন্তু complete with anus, ঠিক আছে? প্রথমটাতে elementary canal ছিল absent, ট্রেমাটোডসে প্রেজেন্ট ছিল বাট ইনকমপ্লিট ছিল, দ্যাট মিন্স তার কাছে নো anus, আর এদের কমপ্লিট উইথ অ্যানাস। আর দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে সেক্স, ওদের সেক্সটা নেমাটোডসের সেক্স কিন্তু সেপারেটেড, মানে আলাদা করে তুমি ছেলে এবং মেয়ে দুইটাই পাবা। ওকে, তাহলে এই যে এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, পরবর্তী ক্লাসে আমরা এই ইন্ট্রোডাকশনের পরে
টিনিয়াসিজিনেটা টিনিয়াস সোডিয়াম দিয়ে পড়াটা শুরু করব। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। ম্যালেরিয়াটা ভালো করে পড়বা, আর আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা তোমরা বের করবা খুঁজে। ওকে, ওকে স্যার। ঠিক আছে তাহলে। তোমরা 31 জন আছো আমাকে সহ, তাহলে অ্যাবসেন্ট কে কে? স্যার 15 ব্যাচ থেকে 40 and 34 একটা মিনিট, আর একটা 14 ব্যাচ মিনিট, থেকে একটা মিনিট, 16। একটা মিনিট, আমি একটু লিখে নিই। বলো। আর 14 ব্যাচ থেকে স্যার শুধু রোল 16। রোল 16, 14 ব্যাচ থেকে রোল 16 সঞ্জীবিতা। আর সবাই প্রেজেন্ট ছিল স্যার। এখন তো ওরা প্রেজেন্ট নাই দেখতেছি, এই সময় ছিল দেখো। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার আমাদের কলেজ খোলার ব্যাপারে কোনো নির্দেশনা পাইছেন স্যার? কলেজ খোলার ব্যাপারে একটা ডিজি হেলথ থেকে একটা ইয়া গেছিল, মানে রিকোয়েস্ট গেছিল মন্ত্রণালয়ের কাছে, সেটা হচ্ছে 20 তারিখ থেকে খোলার ব্যাপারে, কিন্তু এটা আসলে হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, এখন শিক্ষা প্রতিষ্ঠান তো বলতেছে যে তোমার 1 তারিখ থেকে খোলার কথা। তো সেক্ষেত্রে এটা এখনো আসলে ওভাবে ডাইরেক্টলি ইনফর্ম করে নাই। আমরা দূর জানি যে ডিজি হেলথ থেকে একটা মন্ত্রণালয়ে চিঠি গেছে যে মেডিকেল কলেজগুলো যাতে 20 তারিখ থেকে খুলে দেওয়া হয়। জি স্যার। ঠিক আছে, আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এজ এ হোল ওনারা তো প্রত্যেকবার একটা সময় দেয়, কিন্তু